আমার এই কথা যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। দেশ আজ মহাসংকটে। অর্থনৈতিক দিক দিয়ে বলেন, ব্যবসায়িক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন, একটা অস্থির সময় পার করছে। কোথাও কোনো সংবেদনশীলতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সবাই ধৈর্যচ্যুতি ঘটেছে, ধৈর্যের অভাব। এর মধ্যে দেশে একটা দুর্ঘটনা বয়ে গেল। স্কুলের উপর যে বিমান আছড়ে পড়ল, সেই দুর্ঘটনার পর মহামান্য প্রধান উপদেষ্টা সমস্ত দলকে আমন্ত্রণ জানালেন আলোচনার জন্য। জাতি প্রত্যাশা করেছিল যে স্কুলে উপর আছড়ে পড়ল বিমান, সেই দুর্ঘটনার ব্যাপারে হয়তোবা দেশ ও জাতিকে কোনো দিক নির্দেশনা দিই। আদতে তা হয়নি। বিভিন্ন দলের রাজনীতিক নেতাগণ সেখানে উপস্থিত হলেন, তারা আলাপ আলোচনা করে চলে আসলেন। এর পরবর্তীতে আসিফ নজরুল সাহেব তিনি একটা প্রেস ব্রিফিং করলেন, কিন্তু সেই দুর্ঘটনার ব্যাপারে কোনো কথা হয়েছে ওই ধরনের কোনো ইঙ্গিত তিনি দিলেন। প্রধান উপদেষ্টা এবং ইন্টারিম গভর্নমেন্ট যখন তাদেরকে নিরাপদ মনে করে না ক্ষমতায়, তখনই বিভিন্ন রাজনৈতিক দলকে তারা আমন্ত্রণ জানায়। আর রাজনৈতিক নেতাদের সেখানে ছুটে যায়। জাতি প্রত্যাশা করে রাজনৈতিক দলের সাথে যে আলাপ আলোচনা হয়, জাতি যাতে একটা দিশা দেখতে পারে, কিন্তু সেই দিশা জাতি দেখা হয়ে উঠে না। গণ অভ্যুত্থানের সময় এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আগে থেকে বিভিন্ন জনগোষ্ঠী, দেশের জনগণ যে যেখানে ছিল, তারা বিভিন্ন ধরনের অন্যায়, অপরাধ এবং তাদের উপর যে অবিচার করা হয়েছিল গত সরকারের আমলে, তা থেকে তারা পরিত্রাণ পাবে এবং তাদের ন্যায্য অধিকার পাবে, দেশে গণতন্ত্র আসবে। তার জন্য ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেই আশা পূরণ হয়নি। তো এতদিনের ক্ষোভ গত সরকারের 15-17 বছরের, তাদের অধিকার যে যারা পায়নি, পেশাজীবী এবং যারা বৈষম্যের শিকার হয়েছিল, তারা বিভিন্ন সময় রাজপথে তাদের অধিকার আদায়ের কথা বলছে। দিনের পর দিন, মাসের পর মাস তারা রাজপথে থাকছে, প্রেস ক্লাবের সামনে, বিভিন্ন জনপথে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার সেগুলোর দিকে কোনো দৃষ্টি তাদের নেই। তারা চোখে দেখেও না দেখার ভান করছে, না শুনেও, কানে না শোনার ভান করছে। এমতো অবস্থায় জনগণ যে আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেটা অধরাই রয়ে গেল। প্রফেসর ইউনূস সাহেব তিনি অত্যন্ত বিদ্বান ব্যক্তি, প্রবাসে এবং দেশে তার অনেক সুনাম রয়েছে। তিনি যখন সরকার গঠন করলেন, একটা পর্যায়ে তিনি বললেন
ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে নিয়োগকর্তা। তো এখন যে ছাত্ররা যে অপকর্ম করে যাচ্ছে আজকে প্রায় 1 বছর ধরে, যে অনিয়ম করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের মানুষের কাছে দৃষ্টিকটু হচ্ছে, সেগুলোর দায় কিন্তু তাকে অবশ্যই নিতে হবে, যেহেতু ছাত্ররা তার নিয়োগকর্তা। কালকেও দেখলাম গুলশানে ছাত্র সমন্বয়করা চাঁদাবাজি করছে, সেগুলো পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে আসছে। এখন অনেক কিছুই পত্রিকাতে আসে না, সোশ্যাল মিডিয়াতে আসে, কারণ পত্রিকা যেই সম্পাদক এবং যারা মালিকগণ রয়েছে তারাও মবের শিকার হতে পারে, এই ভয়ে তারা অনেক খবরই প্রচার করে না। এই মব সংস্কৃতি আগে ছিল, তবে এইভাবে ছিল না, অনেক বেশি। এখন এটা একটা অ্যাচিভমেন্ট এই সরকারের আমলের। তারপর তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে বললেন ম্যাট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং একজনকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন। তো আমার কথা হচ্ছে যে এখন যে সংস্কারের নামে জনগণের সামনে যে মূলা দেখানো হচ্ছে, সময় ক্ষেপণ করা হচ্ছে, সেটাও কি এই ম্যাট্রিকুলাস ডিজাইনের অংশ? এটা আমার প্রশ্ন। উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর উপদেষ্টাগণ শপথ নিয়েছেন, তাদের সহকারী হিসেবে অনেকেই রয়েছেন, তাদের কিন্তু দ্বৈত নাগরিকত্ব রয়েছে। উপদেষ্টা হিসাবে রাষ্ট্রীয় কাজে এভাবে দ্বৈত নাগরিকগণ কি সে দায়িত্ব পালন করতে পারে? অনেক বাঘা আইনজীবী দেখলাম তাদের সাথে সভা করছে, এই প্রশ্নটা কিন্তু কেউ করল না। দ্বৈত নাগরিক হলে সংবিধানে স্পষ্টভাবে বলা আছে জনপ্রতিনিধি হতে পারবে না এবং রাষ্ট্রীয় এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না, দায়িত্ব পালন করতে পারবে না। এটা তো কেউ না কেউ একসময় প্রশ্ন করবেই। যে সময় ইন্টারিম গভর্নমেন্ট শপথ নিল, অনেক দলের নেতা তারা সেখানে উপস্থিত ছিল, তখন কিন্তু এই দিকটা দেখা উচিত ছিল। কোনো কিছুই এখন নিয়মের মধ্যে চলছে না, সরকারও তো নিয়মের মধ্যে নেই। সংস্কার কমিশন যে সংস্কার করবে সেও তো দ্বৈত নাগরিক, সংস্কার কমিশনের যে চেয়ারম্যান দ্বৈত নাগরিক। তাহলে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ কাজ সে কিভাবে করবে? আমরা এটাকে অনেক সময় দেখবেন, একজন ফুটবল খেলতে একটা ক্লাবে থাকে, অন্য ক্লাবে অন্য ডিস্ট্রিক্টে তারা ফুটবল খেলতে যায়, এটাকে বলে খ্যাপ মারা বলে। বিদেশ থেকে উড়ে এসে তারা আমাদের দেশে সংস্কার কমিশন এবং উপদেষ্টাগণ তারা খ্যাপ মারার মতোই তাদের অবস্থান। এটা দেশ ও জাতি কিভাবে নিবে ভবিষ্যতে, সেটা ভবিষ্যতেই বলবে। এবং এই খ্যাপ মারার প্রবণতা যদি এভাবে থাকে, যে ব্যক্তিদ্বয় খ্যাপ মারাতে অভ্যাস থাকে এবং খ্যাপ মারে, তাদের ওই দায়িত্বের প্রতি, কর্তব্যের প্রতি 100% দেওয়াটা সম্ভব না। তারা যে কাজ কর্ম করছে ইদানিং, সেগুলো সব প্রশ্নবিদ্ধ হচ্ছে। 1 বছরের মধ্যে একটা কাজও তারা দেখাতে পারবে না যে তারা জাতিকে পথ দেখানোর জন্য এই কাজটা তারা করেছে। সংস্কারের নামে কালক্ষেপণ, সময় ক্ষেপণ করে তারা তাদের শাসন কার্য চালিয়ে যাচ্ছে এবং তারা যখন মনে করে যে তারা
আর পথ দেখছে না, তখনই বিভিন্ন রাজনৈতিক দলকে তারা সভাতে আহ্বান করে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে যায় এবং তৃপ্তির ঢেকুর তুলে তারা চলে আসে, সরকারও তৃপ্তির ঢেকুর তুলে বসে থাকে। এইভাবে যদি দেশ চলতে থাকে, যে অনিয়মের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, মানবতার জন্য গণ অভ্যুত্থান সংগঠিত হলো, তা তো অধরাই রয়ে গেল। শেখ হাসিনা 17 বছরে কোনো বৈধ নির্বাচন সে দিতে পারেনি। জনগণ আজকে প্রায় 17-18 বছর নির্বাচন থেকে বঞ্চিত। এই সরকারের উপর মানুষ আস্থা বিশ্বাস রেখেছিল যে নির্বাচন দিবে। তো এই নির্বাচন না দিয়ে তারা সংস্কার নামে যে মূলা জনগণকে দেখাচ্ছে, সময় ক্ষেপণ করছে, তা কতটুকু যুক্তিযুক্ত বলে জনগণ মনে করে। আরেকটা কথা হচ্ছে যে আমাদের দেশে যারাই আসে ক্ষমতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, তারা কখনো জনগণের মন মানসিকতা বুঝতে চায় না। বিভিন্ন রাজনৈতিক দলকে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এমনভাবে ফাঁদে ফেলে দিয়েছে, তাদেরও কিছু করার নেই। ওই যে ট্রাম্প কার্ড বলে, তারা একটার পর একটা ট্রাম্প কার্ড তারা রাজনৈতিক দলের উপর তারা দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা এবং মানুষের মানবিক মর্যাদা সব ক্ষুণ্ণ হবে। গত 3 দিন আগেও সীমান্ত হত্যাকাণ্ড হচ্ছে। ভারতে শিলিগুড়ি করিডোর, কলকাতাতে ভারতের সেনাবাহিনীর অফিসারবৃন্দ ঘন ঘন আসা যাওয়া করছে। আমাদের জাতীয় নিরাপত্তা কতটুকু সমুন্নত থাকবে, সময়ই তা বলে। ট্রাম্প সরকার যে ট্যাক্স তারা আরোপ করলো, আগেও প্রায় 15%, 20%-এর মতো ছিল, আরও 35%। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে গিয়ে দেন দরবার করছিল। এটা তো জাতীয় উপদেষ্টার কাজ না। হয়তোবা তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক বলে হয়তোবা তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু যার কাজ তাকে তো করতে হবে। এখন শুনলাম বাণিজ্য উপদেষ্টা আবার দিয়েছে, কতটুকু সেই শুল্ক কমাতে পারবে তা সময়ই বলে দেবে। এদিক থেকে যদি এই যে আমদানি, আমাদের রপ্তানির যদি এরকম শুল্ক যদি বহাল থাকে, ভবিষ্যতে গার্মেন্টস সেক্টরের অবস্থা এবং এর সাথে সংশ্লিষ্ট যে কর্মচারী, শ্রমিক এবং অন্যান্য শিল্প জড়িত, তা তো ধ্বংস হয়ে যাবে। অর্থনীতি তো অবস্থা অনেক অনেক খারাপ। জাতীয় নিরাপত্তার দিক থেকে বলেন, অর্থনীতির দিক থেকে বলেন, রাজনৈতিক সংকট বলেন, কোনো দিকেই কোনো উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছি না জাতি। সরকারের দ্বিচারিতার জন্য জাতি আজ মহাসংকট, কোনো দিকে কোনো আশার আলো দেখা যাচ্ছে না। কিন্তু এই আশার আলো দেখার জন্য তাদেরকে, বাংলাদেশের জনগণ অনেক আশা নিয়ে তাদেরকে ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব হয়েছে। এমতো অবস্থায় যে উপদেষ্টার যে কাজ কর্ম, তার কাজটা সে সুন্দর মতো করলে দেশটা অনেক উন্নত হতো, দেশটা আরও একটা শৃঙ্খলার মধ্যে আসত। রাজনৈতিক দলগুলোর অবস্থা আরও বেশি সমন্বয় অভাব। জাতীয়তাবাদী দল বিএনপি হাইকমান্ডের সাথে তৃণমূলের বোঝাপড়ার অভাব, আস্থার অভাব, যার কারণে তৃণমূল পর্যায়ে অনেকে অনেক অনৈতিক কাজে জড়িত হয়ে গেছে।
ইসলামিক যে দলগুলো রয়েছে তাদের বিভিন্ন দলের যে নেতাকর্মী রয়েছে নারীদের উপর বিদ্বেষ বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এনসিপি আগে ছাত্রলীগ ছিল একটা দলের অঙ্গ সংগঠন, এখন ছাত্ররাই একটা দল করে ফেলেছে, টোটাল একটা দল এনসিপি। তাদেরও বিভিন্ন অনিয়ম, বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে যাওয়া, লাগামহীন কথাবার্তা জাতিকে পথ দেখাতে পারছে না। একদিকে সরকার পারছে না, অন্যদিকে রাজনৈতিক দলগুলোও পারছে না। তাহলে দেশ কোথায় যাবে? দেশের জনগণ কোথায় যাবে? কিভাবে পথ দেবে? যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নই রয়ে যাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম একটা ব্যানারে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের অফিস বেদখল হয়ে গেল। কোনো ব্যক্তি কর্তা যদি অন্যায় করে রাষ্ট্র তাকে শাস্তি দিবে, সেটা যদি অবৈধ সম্পদ হয় কোর্টের মাধ্যমে এটার অনুমোদন লাগবে। এইভাবে কেউ অন্যজনের সম্পদ দখল করতে পারে কি না সেটাও তো দেশের যে কর্তা ব্যক্তিরা রয়েছে তাদেরকে দেখতে হবে। না হলে এই সংস্কৃতি যে চালু হচ্ছে ভবিষ্যতে, এই সংস্কৃতি আরো প্রকোপ আকারে ধারণ করবে, অন্য রূপে আসবে। আমি অথবা আপনি 1 বছর 6 মাস আমরা নাও থাকতে পারি, তাই বলে আমাদের সম্পদ এইভাবে বেদখল হয়ে যাবে, এটা কাম্য হতে পারে না। সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, বিভিন্ন পত্রিকাতে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, এর মধ্যে এর কোনো সুরাহা হয়েছে কিনা আমি বলতে পারব না। পুনর্দখল, পুনরুদ্ধার এর আগেই শুরু হয়েছে, এখন অন্যের সম্পদ দখল করার এখন একটা নৈতিক দায় এসে জাতির উপর পড়ছে। যে অন্যায় করবে অপরাধী তার শাস্তি হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। এভাবে যে যদি অরাজকতা চলতে থাকে, মানুষের নিরাপত্তা কোথায়? কোথাও কোনো নিরাপত্তা নেই। দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, চাপাটি নিয়ে ছিনতাই করছে, মব হচ্ছে। এই যে সংস্কৃতি, নতুন নতুন সংস্কৃতি সামনে আসছে রাজনৈতিক ব্যানারে এবং অরাজনৈতিক ব্যানারে, ভবিষ্যতে আমরা তো সংস্কার করতেই পারলাম না, খারাপ দিকের সংস্কারগুলো চলে আসবে, খারাপ দিক আমাদের সামনে উপস্থাপন করবে বিভিন্ন রূপে, যেগুলা আগে কখনো এইভাবে দেখা যায়নি। এখন কথা হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে সেই বিশ্বস্ততা আসতে হবে, তাদের মধ্যে সমন্বয় আনতে হবে, সরকারকে সমন্বয়ের মধ্যে আনতে হবে, রাজনৈতিক দলের সাথে তাদের বেশিরভাগ সময় আলাপ আলোচনা করে দেশ সামনের দিকে আনতে হবে। দেশ কিন্তু গভীর সংকটে, সেটা আইন শৃঙ্খলা হোক, জাতীয় অর্থনীতি হোক, জাতীয় নিরাপত্তা হোক, সব দিকে এগুলা প্রত্যেকটা উপদেষ্টা এবং সম্মানিত প্রধান উপদেষ্টা তিনিও জানেন, কিন্তু নিজের ক্ষমতার দিকে না তাকিয়ে জনগণের ক্ষমতায়ন কিভাবে করা যায়, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়, গণতন্ত্রের পথ আরো মসৃণ হয়, বাক স্বাধীনতা অধিকার আরো মসৃণ হয়, সেই দিকটা তাদের বিবেচনা করা উচিত। ব্যর্থতা মানুষের জীবনে থাকবে, কাজ করলে ব্যর্থতা থাকবে, ভুল হতে পারে, ভুল থেকে শুধরে নিয়ে ভুলকে সামনের দিকে আগাতে হবে, সেটা বাংলাদেশের জনগণ অবশ্যই কামনা করে। তো এখন কথা হচ্ছে, অত্যন্ত পরিতাপের বিষয় যে সরকারের মধ্যে এখনো কোনো সমন্বয় দেখতে পাচ্ছি না, সরকার কোনো আশার আলো দেখাতে পারছে না। আর ওই দ্বৈত নাগরিকের কথা বললাম,
সেই দ্বৈত নাগরিকের ব্যাপারটাও দেখা উচিত। তারা যদি উপদেষ্টাগণ যারা দ্বৈত নাগরিক, কেউ যুক্তরাষ্ট্রের, কেউ কানাডা, অন্যান্য নেদারল্যান্ড, বিভিন্ন দেশে, তারা যদি কোনো দুর্নীতি করে, তারা যদি কোনো অনিয়ম করে, তারা এই দেশ থেকে যখন চলে যাবে তখন তাদেরকে কিভাবে ধরবে? তাদেরকে ধরার সেই পথটি কি? দ্বৈত নাগরিকগণকে তো এরকম দায়িত্বই দেওয়া উচিত হয়নি। অনেক বাঘা বাঘা নেতারা এর ব্যাপারে কোনো কিছু বলেনি, তারা হাস্যোজ্জ্বলভাবেই তাদের সাথে বিভিন্ন ধরনের সভা করছে, আবার হেসে হেসে তারা চলে আসছে। সংবিধানে এটাই স্পষ্টভাবে বলা আছে, দ্বৈত নাগরিকরা কখনো এরকম দায়িত্ব পালন করতে পারবে না। তাই বিজ্ঞ আইনজীবী যারা, বিজ্ঞ রাজনীতিবিদ যারা, আপনারা তাহলে কি করবেন? আপনারা জাতিকে পথ দেখাবেন, কোনো ভুল ত্রুটি জাতীয় জীবনে আসলে আপনারা সেই পথ দেখাবেন, জাতি উদ্ধার হবে। আপনারা যদি ভুলের মধ্যে থাকেন, ভুলকে বৈধতা দেন, তাহলে জাতি কার কাছে যাবে? এখন কথা হচ্ছে যে সময় অনেক গড়িয়ে গেছে, এইসব কথাগুলো এর জন্য আসছে উপদেষ্টাগণ যার যার অবস্থানে, আমি মনে করি এবং বাংলাদেশের জনগণও মনে করে তারা সব দিক থেকেই ব্যর্থ। এই কারণে অনেক কথাই আসবে। তো আর কোনো মূলা ঝুলানো নয়, জাতিকে পথ দেখান, সুনির্দিষ্ট রোডম্যাপ দেন, গণতন্ত্রের পথে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দরকার। রাজনৈতিক দলের ভুল থাকবে, সে ভুলের বিচার জনগণের উপর ছেড়ে দিতে হবে। আপনারা যেহেতু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা আসছেন, আপনারা কোনো নির্বাচনের মাধ্যমে আসেননি, জনগণের আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল যে আপনারা নিরপেক্ষ থাকবেন। কতটুকু নিরপেক্ষ আপনারা থাকতে পেরেছেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন। এবং এইভাবে নিরপেক্ষতা হারালে আপনাদের দ্বারা যে একটা সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যাতে সেটা প্রত্যাশা করে না আপনাদের থেকে। আপনারা একটা পক্ষের হয়ে গেছে। একটা রাজনৈতিক দল সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা মিটিং করছে, পথসভা করছে। এটা হতে পারে না। সুযোগ সবাইকে সমানভাবে দিতে হবে। যে বৈষম্যের জন্য, যে বৈষম্য নামে গণ আন্দোলন শুরু হয়েছিল, সেই বৈষম্য এখনো রয়ে গেছে। কারা করলো? যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, তারাই এই বৈষম্য তৈরি করল। সরকারের উচিত আপনাদেরকে জনগণে যে দেবতার আসনে বসিয়েছে, সেই দেবতার আসনটাকে আপনাদের ধরে রাখা উচিত। দেবতা কখনো অন্যজনের চোখে দেখে না, নিজের চোখে দেখে এবং সবাইকে এককভাবে দেখে, এক নিয়মে দেখে। আপনারা যদি নিরপেক্ষতা হারান, বাংলাদেশ আবার গভীর সংকটে পড়বে। এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য জাতি অবশ্যই এখন প্রস্তুত নয়। শেখ হাসিনা সরকার 17 বছর যে নিপীড়ন নির্যাতন করে গেছে, জাতির মনে এখনো সেই কষ্ট দাগ হয়ে গেছে। আপনাদের থেকে যদি সেটা আবার জনগণ সেটা পায়, এই জনগণ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যত বড় যিনি, তার দায়িত্ব তত বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর মানুষের অগাধ ভালোবাসা, যেহেতু তারা একটি বড় দল, তাদের নেতাদের মধ্যে এবং নেতৃস্থানীয় মধ্যে সমন্বয় সাধন করে তৃণমূল পর্যায়ে যে ভুল বোঝাবুঝি সমন্বয় করে যে অনিয়ম, সেগুলো দূর করে সঠিক পথে ফিরে আসুন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারাও দিক হারিয়ে ফেলছে। এদিকে সরকার দিক হারিয়ে ফেলছে, রাজনৈতিক দলগুলো দিক হারিয়ে ফেলছে, অন্যান্য দলগুলো দিক হারিয়ে ফেলছে, কিন্তু যারা ষড়যন্ত্র করার, তারা ঠিকই কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা কিন্তু দিক হারায়নি। আপনারা যদি এরকমভাবে বিক্ষিপ্তভাবে দিক হারিয়ে ফেলেন, তাহলে যারা দেশের জন্য,
দেশের ষড়যন্ত্রে লিপ্ত তারা আরও সুযোগ পেয়ে যাবে। এই সুযোগ কখনো দেওয়া যাবে না। আপনারা যদি হেরে যান, বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের জনগণ হেরে যাবে। আপনাদেরকে এই খেলায় জিততেই হবে। আপনাদের ভুলগুলো এখনো শুধরে সময় আছে। সঠিক দিক নির্দেশনা, নেতৃত্ব দিয়ে, আমি সরকারকে বলছি, নেতৃত্ব দিয়ে দেশকে একটা সুন্দর জায়গায় আপনারা নিয়ে আসেন। এখনো আশা রাখি। এবং বিভিন্ন দলের মধ্যে যে কোন্দল রয়েছে, রাজনৈতিক দলের নেতাদের এবং দলীয় যে কোন্দল, সেগুলো দূর করে দলকে একটা রাজনৈতিক ধারায় ফিরিয়ে নিয়ে আসুন। আপনাদের এই অন্যায় এবং বিশৃঙ্খলা এবং আপনারা যে এলোমেলো, তা থেকে অন্য কেউ সুযোগ নিয়ে নিবে। দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, সরকারের প্রেক্ষাপট এক এক সময় ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হচ্ছে। সঠিকভাবে বলতে পারবে না কেউ যে এখন থেকে 6 ঘন্টা পর কী হবে, 6 ঘন্টা পর, 7 ঘন্টা পর, 5 ঘন্টা পর এইভাবে চেঞ্জ হচ্ছে। কোন দিকে যাচ্ছে কেউ বলতে পারবে না, সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না। এর জন্য দায়ী কে? এরকম দেশ তো আমরা চাইনি। অভ্যুত্থানের মাধ্যমে, এত রক্তক্ষয়ের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে, এত জীবনের বিনিময়ে যে অভ্যুত্থান হলো, এরকম তো হওয়ার কথা ছিল না মাত্র 1 বছরে। তো আমার কথা হচ্ছে, শহীদদের প্রতি সম্মান রেখে, দেশের প্রতি সম্মান রেখে, যারা আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি সম্মান রেখে, জনগণের প্রতি সম্মান রেখে, রাজনীতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দল এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা সবাই দেশের কল্যাণে নিয়ে আরেকটু সিরিয়াস এবং ভাবেন, এবং আপনারা সমন্বয় করে দেশের মধ্যে একটা সুন্দর সুশৃঙ্খল জাতি হিসাবে যাতে আমরা বিশ্বের বুকে মাথা পেতে, মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই কামনা করি। শেষ করার আগে একটা কথা বলবো, নিজের বিবেককে শানিত করুন। রাষ্ট্রের প্রতি আপনার দায়িত্ব রয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা এবং যারা বেকার রয়েছেন, শতভাগ বেকারত্ব দূর করা রাষ্ট্রের দায়িত্ব। সেই আন্দোলনে আপনারা সামিল হন, সে অধিকার আপনাদের রয়েছে। সচেতন নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি শুভেচ্ছা। এই বলে আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।